আমি আজকে আমার কলেজের একটা ঘটনা সবার সাথে শেয়ার করব। আমি বাংলাদেশ থেকে এখানে এসেছি মার্চ মাসে। তখন বেইজিং এ প্রচন্ড শীত। তো এখানে আসার পর সবকিছু ভালো লাগছিল। পুরো ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখছিলাম, যেখানে ক্যাম্পাসটা অল্প দিনেই অনেক প্রিয় হয়ে উঠেছিল। কিন্তু বিপত্তি বাড়ল কয়েকদিন আগে। একদিন আমরা 4 বন্ধু রাত 11টার দিকে আমাদের কম্প্রিহেন্সিভ স্কিল ট্রেনিং ক্লাসের বিল্ডিং এ ঘুরতে গিয়েছি। সবাই বেশ মজা করছি। তো হঠাৎ এক দারোয়ান এগিয়ে এসে আমাদের বলল, তোমরা কোন ব্যাচ? আমরা বললাম 18th ব্যাচ। সে বলল, তোমরা এত রাত্রে এখানে কেন এসেছো? কেউ তোমাদের বলেনি যে এখানে রাতের বেলা আসা নিষেধ? আমরা যেহেতু জানতাম না কিছুতেই, এবং ব্যাপারটা আমাদের একেবারে অজানা ছিল, তা আমরা বললাম না। Nobody told us to come here. সে বলল, যাও, কখনো রাতের বেলা এখানে আসবে না তোমরা। তো সেই দিনের মতো আমরা চলে আসলাম। কিন্তু আমাদের 4 বন্ধু কৌতূহল বশত সেখানে আবার আসবে, এবং তারা সেরকম মানুষের কথা বলার আওয়াজ। সে এবার একটু ভয় পেল। চুপি চুপি মেরে দরজার গ্লাস দিয়ে তাকিয়ে দেখলো একটা লাশ স্ট্রেচারে উঠে বসে আছে। সে প্রচন্ড ভয় পেল এবং ওই দিন কাউকে কিছু না জানিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন ফরেনসিক ডিপার্টমেন্টের স্যারকে এই ঘটনা বলল। স্যার হ্যালুসিনেশনের বলে ঘটনাটাকে ব্যাখ্যা দিলেন এবং তাকে বলল যে ভয় না পেতে। তো যথারীতি পরের দিন সে আবার তার কাছে গেল। এবার সে প্রায় রাত 2টার দিকে শুনতে পেল আবারও কারা যেন রুমের মধ্যে কথা বলছে। সে এবার রুমের দরজা খুলে কাছে গিয়ে দেখলো একটা নয় 3টা লাশ পাশাপাশি বসে আছে, আর একটা শুয়ে আছে আগের মতো। সে এবার একটা রুমে যাওয়ার সাহস পেল না। অন্য আরেকটা গার্ডকে নিয়ে রুমের দরজা খুলে ভেতরে গিয়ে সোজা বসে থাকা লাশটার কাছে তার সেই সাদা কাপড়টা সরালো। আর তারপর যা দেখলো সেটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না, এবং সেটাই হয়ে দাঁড়ালো তার জীবনের কাল। দেখলো একটা লাশ যার চোখ উপড়ে ফেলা আর কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, আর সেই লাশটা ওই যে গার্ডটা তার সাথে ছিল সে পেছনে তাকালো এবং দেখলো যে লাশটা সেই গার্ডটাই ছিল সেই লাশটা, এবং পেছনে ফিরে যখন তাকালো তখন দেখলো সাথে কেউ নেই, এবং যাকে নিয়ে এসেছিল সে কোথায় যেন হাওয়া হয়ে গেছে। এবার সে অন্য একটা লাশের মুখের ওপর থেকে কাপড় সরালো, এবং এবারও ঘটলো সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। দেখলো একটা লাশের মাথা থ্যাতলানো আর চোখ বের হয়ে আছে। এই লাশটা তার নিজের। এবার সে নিজেকে আর ধরে রাখতে পারলো না, বাইরে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন তার যখন সেন্স আসলো তখন সে দেখলো সে হসপিটালের সামনে কলেজের ভেতরে। সবাই তার কাছে জানতে চাইলো কি হয়েছে তার। সে সব ঘটনা খুলে বলল, কিন্তু সেবারও সব ডক্টর বলল এটা তার চোখের ভুল। ভয়ে সে সব দেখেছে। সে আবার জানতে চাইলো ওই গার্ডগুলো কোথায় যাকে সে সাথে নিয়ে ওই রুমে গিয়েছিল। কিন্তু সবাই যখন তখন হেসে উঠলো আর বলল যে এখন ভ্যাকেশন চলছে, 1 মাস ছুটি, ও আসবে কোথা থেকে? সে কিছুই বুঝতে পারলো না। ভাবলো হয়তো তার মনের ভুল, কিন্তু কে জানতো এর পরে আরো ঘটনা ঘটবে। ট্রেনিং এর আগের দিন রাত্রে 9 তলা থেকে পড়ে যাওয়া গার্ডটা তার কত কৌতূহল বশত লাশ পাওয়া, এবং সেটা 9 তলা থেকে পড়ে যাওয়া লাশ ছিল। যখন সে স্বাভাবিকভাবে পড়ে গেল, এবং কিভাবে পড়ে গেল কেউ জানতো না। ঘটনাটা এভাবে শেষ হলেও পারত, কিন্তু ঘটনা শেষ হলো না। এর এখনো শেষ হয়নি। সেদিনের পর থেকে ওই বিল্ডিংটা মাঝরাতে এলিভেটরের সামনে কিংবা করিডোরের এক কোনায় কালো ব্লেজার পরা 9 তলা থেকে পড়ে যাওয়া বিভৎস রক্তাক্ত সেই গার্ডটাকে দেখতে পাওয়া গেল। এই নিয়ে একটা হইচই লেগে গিয়েছিল কলেজে। ইভেন এটা মানে ইউকের এক ভাই, তার নাম হচ্ছে অ্যান্ড্রু, এবং তার ব্রাজিলিয়ান একটা ফ্রেন্ড, এবং একদিন যে কি যেন একটা কাজে বিল্ডিং এ এসেছিল। তো সেই দিন এলিভেটর বিজি থাকায় তারা সিঁড়ি দিয়ে নামছিল। হঠাৎ দেখলো সিঁড়ির এক কোনায় ওই কার্ডটা টলতে টলতে শরীর এবং তার মাথা নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর তারা চিৎকার দিয়ে দুজন অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপর থেকে ওই বিল্ডিং এ ট্রেনিং এ ওয়ার্কে সবাই একসাথে ব্যতীত কারো একা আসা নিষেধ, কিংবা ঘুরতে আসাও নিষেধ, শুধু গার্ডদের অ্যালাউড। এই ছিল ঘটনা। চাইনিজ দারোয়ান হিসেবে ওয়াং ভাঙা ভাঙা ইংলিশে যতটা বলেছে আমি ততটা বাংলায় বলার ট্রাই করব। আমি আশা করি যে একটু ডিফারেন্ট লাগবে আপনাদের কাছে এই ঘটনাটি। আমাকে লিখছেন, তাবিজের নাম শুনে নাই এমন লিসনার হয়তো খুঁজে পাওয়া মুশকিল। সবাই জানেন এই বিজ্ঞানের যুগে এইসব তাবিজ কবজের কোনো মূল্য নেই। অনেকে তো বিশ্বাসই করেন না, বিশেষ করে যারা পরম ধার্মিক এবং নাস্তিক। আমার এই কথাগুলোকে সোজা উড়িয়ে দেবেন, বলবেন যে তারপরে ডট ডট। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি, কিন্তু কথা কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছি না। ঠিক আছে, আমার দেখা প্রথম ঘটনা দিয়ে শুরু করি। আমি তখন ছাত্র, মাত্র ক্লাস 2তে পড়ি। আমি জন্ম থেকে দেখে আসছি আমার দাদু গ্রামে ডাক্তারি করেন। উনি ডাক্তার হিসেবে খুব জনপ্রিয়, এতই জনপ্রিয় যে ওনার নামে আমাদের গ্রামের রাস্তার নামকরণ করা হবে এমন একটা ভাব।
উনি বেশি জনপ্রিয় ছিলেন ওনার বিনা পয়সায় চিকিৎসার জন্য। আমার বাবারা ৭ ভাই, আমার বাবারা ৭ বোন, ৪ ভাইয়ের সংসার চলে না, না খেয়ে থেকেছেন নিজেরা, তবুও গরিবদের কাছ থেকে ১ টাকাও উনি নিতেন না। অনেক অনেক দূরে গিয়ে তিনি বিনা পয়সায় রোগী দেখে আসতেন। এমন ভালো মানুষের যে শত্রু থাকতে পারে সেটা সেই ছোটবেলায় জানতাম না। আমার দাদুর ভাই, দাদুর ছোট ভাইয়ের বউ আমার দাদি সম্পর্কে হন উনি, এবং উনি দাদুকে একদম দেখতে পারতেন না। অবশ্য সবসময় তা মনে মনে ওপরে উনি সবসময় ভালো ব্যবহার দেখাতেন। এই মিলটা সবচেয়ে বড় সমস্যা, যেখানে কমা নাই, দাড়ি কমার সমস্যা। আর যাই হোক, দাদুকে দিয়ে যখন রাস্তা নাম করার চিন্তা ভাবনা করছিলেন এলাকার লোকজন, তখন আমার সেই দাদি আমার দাদুকে তাবিজ করেন। আমরা ব্যাপারটা জানতাম না। দাদুকে হঠাৎ করে দেশ থেকে শহরে আনা হলো। বাবা কাকারা ওনাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করলেন, কোনো ফল হলো না। ওনার অসুখ ভালো হয় না। অসুখটা ছিল ওনার সারা শরীর জ্বালা করত এবং পিঁপড়া কামড়াতো। আমরা পিঁপড়া তাড়াবার জন্য সারা ঘরে কর্পূর দিয়ে রাখতাম। ঘরে কোনো পিঁপড়া নাই, তবুও উনি সারাদিন চিৎকার করে যেতেন যে ওনাকে পিঁপড়া কামড়াচ্ছে। সে নিরুপায় হয়ে এক স্বনামধন্য ডাক্তার ওনাকে বিদেশে নিয়ে যেতে বললেন। বিদেশে নেবার ক্ষমতা তো বাবাদের ছিল না। ওনাকে নিয়ে যাওয়া হলো ইন্ডিয়া। সেখানে দিল্লি আর মাদ্রাজের অনেক ডাক্তার দেখানো হলো, কেউ ওনার রোগটাই ধরতে পারছিলেন না। এদিকে ওনার দেখাশোনা করতে করতে আর মাদ্রাজি খাবার খেয়ে আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। শেষে ওনাকে দেশে নিয়ে আসা হয়। ওনার অবস্থা দিন খারাপ হচ্ছিল, কোনোভাবেই কিছু করা যাচ্ছে না। এর মাঝে ওনার স্ট্রোকের মতো হয় আর ওনার বাম হাত অবশ হয়ে যায়, বিছানা থেকে উঠতেই পারতেন না। এমন সময় এক আত্মীয় তাকে এক ওঝার কথা শুনে বাবা কাকা সবাই না করে দেয়। মানে একটা ওঝার কথা বলেছেন তাদের একজন আত্মীয়, এবং তাদের বাবা কাকা সবাই না করে দেন। কিন্তু আরো ১ সপ্তাহ পর দাদুর অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং শরীরে কোনো দাগ নাই, তবু দাদু চিৎকার করছেন। দেখে আর না পেরে বাবা সেই ওঝাকে ডাকেন। উনি আসলেন, খুব সাধারণ বেশভূষা। ওনাকে আমি কাছ থেকে দেখিনি, আমি লুকিয়েছিলাম ভয়ে। উনি দাদুকে দেখলেন। তারপর আমার মাকে বললেন বাথরুমের একটা বদনাতে পানি নিয়ে আসতে। মাও নিয়ে এলেন। উনি সবাইকে কি এক মন্ত্র পড়ে পানিতে ফু দিয়ে দেখালেন আর বললেন, খুব খুব পরিচিত কেউ একজন। দাদুর চুল বেঁধে একটা পুতুল মন্ত্র পড়ে সেটার গায়ে অনেকগুলো সূঁচ ফুটিয়ে আমাদের পাশের আম গাছে ঝুলিয়ে দিয়েছে। গাছে বাতাসে সেই পুতুল তোলে আর আমার দাদু চিল্লান। এর মাঝে একটা কাক সেই পুতুলের একটা হাতে ঠোকর মেরেছে বলে দাদুর ১ হাত প্রায় অচল হয়ে গেছে। এটা আর ভালো হবে না, তবে পুতুলটা খুলে আনতে হবে, না হলে দাদু মারা যাবেন এভাবেই। তারপর যে এই কাজ করেছে তার নামের প্রথম অক্ষর দেখালেন। আমরাও ২ ৪ মিলিয়ে নিলাম, কিন্তু কিছুই বলতে পারলাম না। আমাদের পরিবারের সবাই শিক্ষিত, আমরা এই কথা গ্রামে বললে আমাদের দুর্নাম হবে ভেবে বাবা কাউকে জানালেন না। পরদিন সেই পুতুলটা খুলে নিয়ে এলেন আমাদের গ্রাম থেকে। তার পরের দিন দাদুর অবস্থা খুব খারাপ। ওনাকে অক্সিজেন দেওয়া হয়েছে, সেন্স ছিল না। এমন অবস্থায় সেই ওঝা একটা করে পুতুলের গা থেকে সূঁচ খুলছে। তারপর সেটা শরীরে পেঁচানো চুলটা খুলে সেটাকে ছিঁড়ে ফেলেছে সব আমাদের চোখের সামনে। যদিও আমি তখন অনেক ছোট, বাবা আমাকে দেখতে দিতে যাননি, কিন্তু আমি তো দেখবই, এ গো ধরে বসেছিলাম। পরে দেখেছিলাম, অনেক ভয় পেয়েছিলাম যখন সেই পুতুলের ভেতর থেকে রক্ত পড়তে দেখেছিলাম। পরদিন থেকে দাদু সুস্থ হয়ে ওঠেন। আমি দাদুকে ১২ দিনের মাথায় আবার ডাক্তারি করতে যেতে দেখেছি। যদিও দাঙ্গার কারণে উনি গ্রামে যেতে পারেননি এবং ওনার নামে রাস্তা হওয়াটা দাঙ্গার কারণে প্রায় ঢাকা পড়ে যায় এবং ওনার ১ হাত অবশ হয়ে গিয়েছিল, কিন্তু দাদুকে রোগী দেখা থেকে কেউ দমাতে পারেনি। এরপর কেটে গেছে অনেক দিন। দাদু মারা গেছেন, কিন্তু সেই স্মৃতি আমি ভুলিনি, কখনো ভুলবো না। এটাকে কি বলবেন আপনারা? তাবিজ নাকি অপবিজ্ঞান নাকি শয়তানি ক্ষমতা? জানি না কি। এটা দেখেও কিন্তু আমার বিশ্বাসে তাবিজ জিনিসটা গেঁথে যায়নি, গেঁথেছে অনেক পরে, সেটা আর এক কাহিনী। সব লিসনারদের প্রতি আমার একটা আবেদন, কেউ কালো জাদুর চর্চা করবেন না। এটা খুব খারাপ। আমার কাহিনী কারো বিশ্বাস করা লাগবে না, কিন্তু আমার আবেদনটা সবাই রাখবেন। আমি আবারও বলছি, আপনারা কেউ কালো জাদুর চর্চা করবেন না, এটা খুব খারাপ। তারপর ৩টি ফুর্তি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। Boot FM, the night comes alive with Gramin Fog. শুনছেন সবসময় রেডি ফুলতে রেডি ফ্যাম। ঘড়িতে সময় রাত 11:07 আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। তো যাই হোক, শুরু করতে চাই আজকে একটা ইমেইল দিয়ে প্রতিবারের মতন, এবং এই ইমেইলটি পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার। চলুন আমরা ইমেইলটা শুনে আসি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি পারিহা প্রভা, ঢাকা খিলগাঁও থেকে। আপনাকে জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আশা করি আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি, সামনেই আমার রেজাল্ট, দোয়া করবেন। আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব নয়, তাই মেইল পাঠালাম, আশা করি সবার ভালো লাগবে। ঘটনাটা শুরু হয় আমার মার থেকেই। আমার মা তখন জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তেন। আমার মা এবং আমার নানারা সকলে গাজীপুরে থাকতেন। আমার মাকে তাই প্রায় বাসে করে, জার্নি করে ক্লাস করতে হতো। আমার মার বিয়ের পরে আমার বাবা তাকে প্রায় বাসায় এগিয়ে দিয়ে আসতো, কিন্তু একদিন কোনো কারণে আমার বাবা আমার মার সাথে গাজীপুরে যেতে পারলেন না, তাই আমার মা একাই তখন তার বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। আমার মা তখন গর্ভবতী ছিলেন, রাত অনেক বেশি হয়ে গিয়েছিল, তাই আমার মা প্রতিদিন যে রাস্তা দিয়ে বাড়িতে যান সেই রাস্তা দিয়ে না গিয়ে অন্য একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথে কি হয়েছিল তা আমার মা কিছু খেয়াল করেননি, কিন্তু সকালে আমার মাকে অজ্ঞান অবস্থা তাকে পান মসজিদের ইমাম সাহেব, পরে তাকে বাসায় দিয়ে আসেন। আমার মা, আমার নানু এবং নানা সবাই খুব চিন্তায় পড়ে যান। ঠিক কিছুদিন পর জানতে পারেন আমার মার বাচ্চাটি নষ্ট হয়ে গেছে। এরপর থেকে আমার মা মানসিকভাবে অনেক আহত হয়ে পড়েন এবং পরপর 4টি বাচ্চা এভাবে নষ্ট হয়ে যায়। 6 বছর পার হয়ে যায়। সকলে আমার পরিবারকে বলে আমার মা কখনো আর মা ডাক শুনতে পারবেন না, এবং ডক্টররাও তাই বলেন। কিন্তু এক মৌলানা সাহেব, যিনি সচরাচর জিন তাড়ানোর কাজ করতেন এবং ঝাড়ফুঁক করতেন, তিনি আমার মার চিকিৎসা করান, এবং সবাই বলে আমার মার সেফটির জন্য নাকি মৌলানা সাহেব জিনদের দিয়ে পাহারায় রাখতেন। 2001 সালে আমার জন্ম হয় এবং আমি পুরো সুস্থ থাকি, কিন্তু আমার মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন। তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, নিজে নিজে কথা বলেন, নিজেই নিজেকে আঘাত করেন বিভিন্নভাবে, নিজের চুল ধরে নিজে টানাটানি করেন, এছাড়াও অদ্ভুত অদ্ভুত কাজ করতেন। আমাদের এলাকার সবাই আমার মাকে পাগল বলে ডাকতো এবং নানাভাবে সবাই আমার মাকে আঘাত করতো এবং অনেক কিছু বলতো। আমি তখন মাত্র কয়েক মাসের বাচ্চা। আমার খালা আমাকে বড় করেছে। আমার মার অবস্থা খারাপ হওয়ার কারণে আমার খালা এবং মামা আমাকে নিয়ে আলাদা থাকতো। মার আদর থেকে বঞ্চিত থাকা সত্ত্বেও আমার খালা আমাকে সেই মায়ের আদর দিয়েই বড় করেছেন। ছোটবেলা থেকেই আমার একটা বিরাট গুণ ছিল, আর সেটা হলো আমার স্বপ্ন। আমি রাতে যেই স্বপ্ন দেখতাম, সেটাই সত্যি হতো। শুরুটা 2009 সালে। আমি একা একা ঘুরে বেড়াতে অনেক ভালোবাসতাম, তাই প্রতিদিন দুপুরে বের হয়ে যেতাম একা একা রাস্তায় এবং মানুষদের বাড়ি ঘরের আশেপাশে হাঁটাহাঁটি করতাম। আমাদের এলাকায় বাড়িঘর কম ছিল, কিন্তু গাছপালা অনেক বেশি ছিল। আমি যখন ক্লাস 4-এ পড়ি, প্রতি রাতেই ঠিক একটা সময় আমার ঘুম ভেঙে যেত এবং আমি আমার রুমের 4টা কোণায় 4 রকমের ছায়া দেখতাম। আমি অনেক সাহসী ছিলাম এবং ভয় না পেয়ে নিজেকে এই বলে সান্ত্বনা দিয়েছি যে এগুলো আমার কল্পনা। কিন্তু পরীক্ষা করার জন্য একদিন আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম সেই ছায়াগুলো হাঁটাহাঁটি করে এবং তারা একজন অপরজনের সঙ্গে কথা বলে। তারা কথা বলছে, আমি স্পষ্ট বুঝতে পারছি, কিন্তু কি বলছে তা বুঝতে পারছি না। একদিন রাতে দেখি জানলার ওপরে উঠে কে যেন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। একটু পর পর যেই মাত্র আমি উঠতে গিয়েছি তখনই তা অদৃশ্য হয়ে গেল। আরেকদিন বিকেলবেলা আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন আমি দূর থেকে লক্ষ্য করি একটি বাসার পেছনে 2টি ছায়া। একটি মা তার বাচ্চাকে আদর করছে এবং কোলে নিয়ে খেলছে। প্রথমে ছায়াটি কালো ছিল এবং আমি যত কাছে যাচ্ছিলাম ছায়াটি ততই কালো থেকে নীল এবং হলুদ, মানে বিভিন্ন রং ধারণ করছিল। যেই আমি অনেক কাছে এগিয়ে আসলাম তখনই ছায়াটা সাদা রং হয়ে উধাও হয়ে গেল। এই ব্যাপারে আমি আমার একজন আন্টির সাথে কথা বললাম। আন্টি 10-12 বছর ধরে বাচ্চাদের আরবি পড়ান। ভাবলাম আন্টির এই বিষয়ে ধারণা আছে। আন্টি আমাকে বললেন, তুমি যেহেতু ছায়া দেখো এবং তাদের পরস্পর কথা বলতে দেখো, তাহলে তোমার কাজ তাদের সঙ্গে কথা বলা। তুমি একবার চেষ্টা করে দেখতে পারো। আমি রাতের বেলায় ঘুমাইনি, জেগেছিলাম তাদের দেখার জন্য। যেই মাত্র তাদের দেখা পেলাম তখনই আমি তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, কে আপনারা, আমার কাছে কি চান, কেন এখানে আসেন প্রতিদিন? তারা তখন উধাও হয়ে গেল। এরপর আমি অনেকটা ভয় পেয়ে যাই। আমি আমার নানা, নানু এবং মামাকে বলি, কিন্তু তারা কেউ বিশ্বাস করেন না। তারপর আমি যখন আমার খালাকে বলি, আমার খালা সব বিশ্বাস করেন এবং তারপর থেকে প্রতিদিন আমার খালা আমার সাথে ঘুমাতেন। সবকিছু ঠিক হয়ে গেল, কিন্তু হঠাৎ আমার খালার বিয়ে ঠিক হয়ে যায় এবং আমার খালা গাজীপুরে চলে যায়। এরপর থেকে আমার মামা আমার সাথে ঘুমাতো। 2012 সাল, রাত কয়টা বাজে তা খেয়াল নেই। আমি দেখছি একটি অবয়ব, পুরো শরীর তার নীল রঙের, পা নেই, চোখগুলো বড় বড় এবং খয় রং, তাও মনি ছাড়া। আমি শুয়ে আছি, সে হঠাৎ আমার বুকের ওপর উঠে বসলো এবং আমার গলা চিপ দিয়ে ধরলো। আমি প্রচন্ড বুকে ব্যথা পাচ্ছিলাম, নিঃশ্বাস নিতে পারছিলাম না। খুব জোরে চিৎকার দিতে চাচ্ছিলাম, তাও পারছিলাম না। যখন খুব জোরে আল্লাহর নাম নিলাম তখনই সেই অবয়ব আমাকে ছেড়ে দিল এবং আমি স্পষ্ট দেখছিলাম সেটা আমার রুমের ওপরের দেয়াল ভেদ করে হেঁটে চলছে। এরকম ঘটনা প্রায় দিন আমার সাথে হতে লাগলো। আমি নিজেও অনেক বেশি ডিস্টার্ব হয়ে যাই। সব সময় আমার ভেতর
কেমন যেন এক অজানা ভয় কাজ করে। আমি একা কোথাও যেতে পারতাম না। আমার মামার চাকরি হয়ে যায় ঢাকার বাইরে এবং আমার মামাও আমাকে ছেড়ে চলে যায়। তখন আমি আমার নানা নানুর সাথেই থাকতাম। একটা সময় আসে যে আমি একা রুমে দিনের বেলায় থাকতেও পারতাম না। এই অবস্থা দেখে আমার নানা আমাকে এক হুজুরের কাছে নিয়ে যান এবং হুজুর বলেন আমি খারাপ কিছু দেখেছি তাই এমন হচ্ছে। তিনি এটাও বলেন হয়তোবা আমাকে সেদিন রাতে আমরা যেটা বলি বোবা ভূত তা ধরেছিল। আমি তার কথায় বিশ্বাস করি এবং বলি হতে পারে এমনটাই। আমাকে হুজুরেকে তাবিজ দেন এবং বলেন এটা কখনো না খুলতে। আমারও সব ঠিকঠাক। সন্ধ্যাবেলা বাসায় ফেরার পথে আমার এক বন্ধু আমার কাছে আসে। প্রথমে আমার সাথে গল্প করে, তারপর হঠাৎ বলে প্রভা তুই এটা কি পড়েছিস? তাবিজ? কিসের তাবিজ? আমি কিছু পড়ি না। তারপর বলে আমাকে দে তো দেখি কেমন তাবিজ এটা। প্রথমে দিতে না চাইলেও পরে সে আমার গলা থেকে তাবিজটা এত জোরে টান দেয় যে আমি চিৎকার করে ওঠে। গলায় প্রচুর টান খাচ্ছিল তাবিজটা। আমি চিৎকারে আমার এলাকার অনেকজন বাসার নিচে এসে হাজির হয়। আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু আমি নির্বাক। আমার বন্ধু গায়েব, সে নেই। কিছুক্ষণ চুপ থাকার পরে আমি এলাকার লোকজনকে বলি আমার বন্ধু সাদ কোথায়। সবাই বলে কেন, সে তো বাতার বাসায়। আমি বলি তাকে কেউ ডাক দেন প্লিজ, কাজ আছে। তার খবর নেওয়ার পর জানতে পারি সে তার ঘরে ঘুমোচ্ছে। কেউ বুঝতে পারলো না কি হয়েছে, কিন্তু আমি ততক্ষণে বুঝে গিয়েছিলাম কি হয়েছে। কেউ একজন আমার বন্ধুর বেশে এসে হাজির হয়ে আমার থেকে তাবিজটা ছিনিয়ে নিয়ে আমাকে ক্ষতি করতে চাইছে। কিন্তু কেন? আর সে কে, জিন নাকি অন্য কিছু? আবারও ভয়ের মধ্যে কাটতে লাগলো আমার জীবন। আমার নানা নানুরও বয়স হয়ে গিয়েছে, তাই তারা আমাকে আমার বাবা মার কাছে দিয়ে আসলেন এবং আমাকে বললেন এবার থেকে তুমি সেফ, তুমি তোমার বাবা মার কাছে থাকবে। পৃথিবীর সব সন্তানই তার বাবা মার কাছে সেই। আমার মা ততদিনে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু আমি তো এখনো ভয়ের শিকার হয়ে যাচ্ছি। আগের মতোই কেউ একজন আমার বুকের ওপরে উঠে বসে এবং আমার গলার চিপ দিয়ে ধরে। আমি আমার বাবা মাকে বললেও কেউ বিশ্বাস করেন না। বাসা চেঞ্জ করে ফেলে। 2014 সাল রাতে আমি কোচিং থেকে বাসায় ফিরছিলাম। কোনো একটা ছেলে আমাকে ডাক দিয়ে বলল আপু বলে ডাক দেয়। আমি পিছে তাকালাম এবং একটি ছায়া দেখতে পেলাম। ছায়াটি আমাকে হাত দিয়ে তার কাছে ইশারায় ডাকছে এবং বারবার আপু বলে ডাকছে। আমি দৌড়িয়ে বাসায় চলে যাই। বাসায় তখন কেউ থাকে না। আমি আমার রুমে গিয়ে শুয়ে থাকি। ভুল করে আমি আমার বাসার মেইন দরজা আটকাতে ভুলে যাই এবং তা খোলাই থাকে। রুমের ভেতর বারবার সেই বাচ্চা ছেলেটির ডাক আমাকে পাগল করে দিচ্ছিল। আমি তখন আমার বাবা মার রুমে যাই। অন্ধকারের মধ্যেও কেমন যেন একটা আলো রুমের ভেতর। আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমি কাকে জানি কবর দেওয়া হবে, তার জন্য কবরের মাটি খোঁড়া হচ্ছে এবং লাশের সামনে একটি বাচ্চা ছেলে খুব জোরে চিৎকার করে কাঁদছে বাবা বাবা বলে। লাশটির আশেপাশে অনেক পাঞ্জাবি পরা লোক, সবাই জিজ্ঞেস করছে। আমি যখনই বাচ্চা ছেলেটির দিকে তাকালাম তখনই দেখতে পেলাম এই তো সেই ছেলেটি যে আমাকে একটু আগেই বারবার আপু বলে ডাকছিল। এটা দেখার পর আমি চিৎকার দিয়ে ফ্লোরে পড়ে যাই এবং চিৎকার শুনে পাশের বাসার লোকেরা আমাকে তুলে নিয়ে মাথায় পানি দেয়। আমার বাবা মাকে ফোন করে আসতে বলে। যাই হোক, সেই দিন ভয়ে ভয় কেটে যায়। এর পরের দিন আমার বাবা মা কাজে বের হয়। বাসায় আমি একা থাকি, বারান্দায় বসে থাকি একা। হঠাৎ কালো রঙের পোশাক পরে কে যেন উড়ে আসে, এসে আমার হাত খুব জোরে টান দিয়ে ধরে, যার কারণে আমার হাত বারান্দার গ্রিলের বাইরে চলে যায়। আমি চিৎকার দেই এবং দেখি সেই অবয়বটি আর নেই। আমার পুরো খেয়াল আছে সেটা কোনো মানুষ ছিল না, তো কি ছিল? সে আকাশে কিভাবে উঠতে পারে? আমি ধরে নিলাম সেটা আমার মনের ভুল, কিন্তু মনের ভুল হলে আমার হাতে দাগ কেন? তাও কোনো আঁচড়ের নয়। এটা কেমন যেন একটা দাগ, মনে হচ্ছে লোহা দিয়ে আমার হাত চিপে ধরে রাখা হয়েছিল। বাসায় আসার পর আমি আমার মা বাবাকে বলি এবং তারা তারপর থেকে আমাকে একা রেখে কোথাও যায়নি। কিন্তু আজও আমি অনেক আজব অবয়বের উপস্থিতি টের পাই আমার চারপাশে। এছাড়া আমি শুরুতেই বলেছিলাম আমি যেই স্বপ্নই রাতে দেখি সেটাই সত্যি হয়। আমি একবার স্বপ্ন দেখি আমার এলাকার এক আপুর সাথে আমার চাচাতো ভাইয়ের বিয়ে হচ্ছে। আমি সবাইকে বললাম এই স্বপ্নের ব্যাপারে, সবাই শুধু একটু হাসলো। কিন্তু ঠিক 1 বছর পরে তাদের বিয়ে ঠিক হলো এবং আমার চাইতেও আমার পরিবারের সকলে বেশি অবাক হয়েছিল। এরকম আরো অনেক অদ্ভুত ঘটনা আছে আমার এবং আমার স্বপ্নে। আজ এত বছর পার হয়ে গেল, কিন্তু আজও আমি রাতে ফজরের আজানের আগে যে স্বপ্নগুলো দেখি তাই সত্যি হয়। আমি জানি অনেক বেশি সময় নিয়ে ফেলেছি, এর জন্য মাফ করে দেবেন। কোথাও কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমার চোখে দেখবেন। আমি আপনাদের সকলের তুলনায় অনেক ছোট, কিন্তু এত কাহিনী হয়ে যাবে আমার এই ছোট্ট জীবনে কখনো কল্পনা করতে পারিনি। ওই ছায়াগুলো কাদের ছিল, আর ওই বাজে অবয়বটা যেটা প্রতিদিন আমাকে মেরে ফেলার চেষ্টা করত, আমার থেকে তাবিজ ছিনিয়ে আমার ক্ষতি করতে চেয়েছিল, সে কে? আর ওই বাচ্চা ছেলেটি, ওই কবরটি কার? আমি রাতে ভয় পাওয়ার কারণে ভূত এফএম শুনতে পারি না, দিনের বেলায় শুনি। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে পড়ার অনুরোধ রইল। গল্পটি যদি পড়েন তাহলে আমাকে অবশ্যই ইনফর্ম করবেন প্লিজ। ধন্যবাদ। আমরা গল্পটি পড়ে ফেললাম এবং আশা করছি আমাদের প্রথম ঘটনায় চলে যাচ্ছি। ইমেইলটি পড়ে শোনাবেন, যেভাবে লেখা আছে সেভাবে পড়ছি। নাম প্রকাশ করবেন না প্লিজ। আশা আছে আপনার স্টুডিওতে সময় পেলে কোনো একদিন আসবো। আমরাও আশা করি যে আপনি আমাদের স্টুডিওতে আসবেন এবং সবাইকে নিজে থেকে নিজে এখানে বসে
ঘটনা শোনাবেন। তো আপনার ঘটনা পড়ছি, যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। শ্রদ্ধেয় রাসেল ভাই, সর্বপ্রথমে আমার সালাম গ্রহণ করবেন। ওয়ালাইকুম সালাম। জানি আপনি অলওয়েজ ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না। আমি ভূত এফএমের একজন একনিষ্ঠ ভক্ত। শুক্রবার এলেই মনটা খুশিতে ভরে যায়, কখন যে রাত হবে এই আশায়। শত ব্যস্ততার মাঝেও ভূত এফএমকে ভালোবাসি। তাই গত 31/8/18 তারিখের মতো এবারও একটি সত্য ঘটনা শেয়ার করলাম। ঘটনাটি আমার নিজের সাথে ঘটা। এই বিশাল পৃথিবীতে কত রকম রহস্যময় ঘটনা ঘটে থাকে তা আমরা আর কতটুকুই বা জানি। না আছে এগুলোর কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা, আর না আছে কোনো উত্তর। ঘটনাটি যদি ভালো লাগে তবে পড়ে শোনাবেন, আর না শোনালে কোনো অভিযোগ নেই। ঘটনায় চলে আসি। ঘটনাটি 2003 কিংবা 2004 সালের দিকে। সেই সময় আমি একটি মাদ্রাসায় বাংলা শিক্ষক হিসেবে কর্মরত ছিলাম। বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো রমজান মাসের 15 দিন আগে থেকেই ছুটি হয়, কিন্তু যে সমস্ত ছাত্ররা কোরআন শরীফ হেফজ করে তাদের ছুটি রমজানের 22-23 তারিখে ছুটি দেওয়া হয়, আর বাকি ছাত্রদের রমজানের 15 দিন আগেই ছুটি হয়। সেই রকম একটি মাদ্রাসায় কর্মরত ছিলাম, বাড়ি থেকে 4-5 কিলোমিটার দূরে। এছাড়াও একটি স্থানীয় হিসেবে আমার দায়িত্ব ছিল একটু বেশি। অন্য সমস্ত শিক্ষকরা তারা ছুটি নিয়ে আগে চলে যান, শুধু প্রিন্সিপাল আর আমি রয়েছি মাদ্রাসায়, যার ফলে রাত করে মাদ্রাসায় থাকা আমার দায়িত্ব, এবং সেই দায়িত্বই আমার ঘাড়ে যাবে। যাই হোক, আমি প্রতিদিনের মতো মাদ্রাসায় দায়িত্ব পালন নিয়োজিত ছিলাম। রমজান শুরু হওয়ায় 4-5 দিন আগের ঘটনা। এক রাতে সমস্ত ছাত্ররা ঘুমিয়ে পড়েছিল। আমি রাত আনুমানিক 12টা কিংবা 1টার সময় ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হই। এখানে একটু বলতে ভুলে গিয়েছিলাম, মাদ্রাসার ভেতরে একটি দোতলা মসজিদ ছিল। হঠাৎ খেয়াল করলাম মসজিদের ছাদে কিছু আলো ছায়া লাফালাফি করছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। জানি যে মসজিদে জিনরা নামাজ পড়ে, জীবনে তো জিন দেখার সৌভাগ্য হয়নি, তাই বলে ভয়ে ভয়ে দেখার জন্য কৌতূহল দমিয়ে রাখতে পারলাম না। এখানে একটি কথা না বললেই নয়, সেটা হলো মানুষের রাশি বলতে তুলা, সিংহ, মেষ রাশি ইত্যাদির সাথে মিল না হলে জিনদের দেখা পাওয়া মুশকিল। তবুও সাহস করে অন্ধকারে চুপি চুপি মসজিদের ছাদের সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকলাম। দেখি সেখানে কি হচ্ছে। এইটা দেখার জন্য মসজিদের একটা সিঁড়ি বেয়ে উপরে উঠেছি, আর দুরু দুরু বুকে অজানা ভয়ে কাঁটা দিয়ে উঠছে। না জানি কি দেখবো এই ভেবে দোয়া দুরুদ পড়তে পড়তে উঠছি সিঁড়ি বেয়ে। অবশেষে ছাদের গেটে যখন আসলাম তখন দেখি ছাদের গেটটা চাপ দেয়া, এবং গেটের নিচে একটু ফাঁকা জায়গা ছিল। সেটা দিয়ে দেখার জন্য চেষ্টা করতেই দেখি সারা ধবধবে পাঞ্জাবি পরে দুটি মানুষের আকৃতির হারিকেন জ্বালিয়ে বসে কি যেন করছে। তা দেখে বুকের মধ্যে একটা ধাক্কা অনুভব করলাম। কারা এগুলো? মানুষ? ঋণ? মনের সাহস নিয়ে শব্দ করে জোর গলায় জিজ্ঞেস করতে চাইলাম, কে কে ওখানে? কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না। কখন যে গলা শুকিয়ে খসখসে হয়ে গেছে বুঝতেই পারিনি। তারপরেও আবারও সাহস নিয়ে বলতে গেলাম, কে রে? কিন্তু নিজের গলার আওয়াজ নিজের কাছে কেমন যেন লাগলো। হঠাৎ ধুরমুর করে মানব আকৃতির দুটি উঠে দাঁড়ালো, এবং আমি যে সিঁড়ির দরজার কাছে দাঁড়িয়ে আছি সেই দিকে আসতে লাগলো। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। ঠিক এই সময় একজন বলল, হুজুর আমি আজগর। তখন আমি বুঝতে পারলাম এরা জিন নয়, এরা মানুষ, এবং এই মাদ্রাসারই ছাত্র। একটু সাহস নিয়ে বললাম, এত রাতে তোমরা এখানে কি করছো? ওরা আমার কাছে মাফ টাফ চেয়ে বলল, হুজুর কাউকে বলবেন না, আমরা একটু জিন হাজির করছিলাম, এই আর কি। আমি তখন তাদেরকে বললাম, তোমরা কি জানো এর পরিণাম কি? তারা বলল, হুজুর আমরা সবই জানি, তারপরেও করতে ইচ্ছুক। বাধ্য হয়ে আমি তাদের সাথে যোগ দিলাম, কারণ আমারও একটু ইচ্ছে ছিল কিভাবে জিন হাজির করে এবং জিন দেখতে কেমন। কিন্তু তাদের কোনো দুর্ঘটনা হলে আমার উপরে দোষ পড়বে, তাই আমি তাদেরকে ছাড়তে চাইলাম না। দেখি তারা একটি পানির বালতির ওপর সুরা জিন পরে ফু দিচ্ছে, আর পানির ছিটা দিয়ে একটা কাঁচের বয়ামে মারছে। এভাবে কিছুক্ষণ করার পর হঠাৎ মসজিদের নিচে কিসের যেন ধস্তাধস্তি বিকট একটা শব্দ শোনা গেল। শব্দটা এমন যে কোনো দুটো প্রাণী, শক্তিশালী প্রাণী মাটিতে পড়ে মারামারি করলে যেরকম শব্দ হবে ঠিক তেমনি। এবং শব্দটি আস্তে আস্তে জোর থেকে আরো জোরে হওয়া শুরু করলো, এবং মসজিদের ছাদের পানি নিষ্কাশনের যে পাইপটি ছিল সেটা বেয়ে আসে উপরে উঠতে লাগলো। মনে হয় সবকিছু ভেঙে চুরে ছুটে আসছে। আশেপাশের গাছগুলো প্রচন্ড ভাবে নড়তে লাগলো, ঠিক যেন কালবৈশাখীর ঝড় হয়ে যেমন হয়। এই পরিস্থিতি দেখে আমি তাদের বারণ করলাম, কারণ আমি বুঝতে পারছিলাম যে আমরা কোনো এক অজানা বিপদের মুখোমুখি হতে যাচ্ছি। আল্লাহ না করুক এখন কোনো অঘটন ঘটলে আর রক্ষা নেই। তাই তাদেরকে তাড়া দিলাম এবং বকাঝকা শুরু করে দিলাম, এই তোরা সব বন্ধ কর, নইলে মাদ্রাসার প্রিন্সিপালকে সব বলে তোদের মাদ্রাসা থেকে বের করে দেবো।
তখন তারা আমার ভয়ে কাজটা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে আমার সাথে নিচে নেমে আসলো। ঘটনাটি এখানে শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু এখানেই শেষ নয়। এই ঘটনার পর থেকে শুরু হলো আমার সাথে একের পর এক ভয়ঙ্কর লোমহর্ষক ঘটনা। সাধারণত আমি প্রতি রাতেই তাহাজ্জুদের নামাজ আদায় করে তাসবিহ তিলাওয়াত করি। নিজের সম্বন্ধে বড়াই করে এটা বলা আমার ইচ্ছে ছিল না, কিন্তু ঘটনাটি প্রকাশ করার জন্য বলতে হলো। এক রাতে মসজিদে একা নামাজ আদায় শেষে জায়নামাজে বসে হাতে তাসবিহ গুনে গুনে জিকির করছি। হঠাৎ কি যেন আমার তাসবিহ ধরে জোরে এক টান মেরে ছিঁড়ে ফেললো। আমি চোখ মেলে দেখি কেউ নেই। সাথে সাথেই ভেতরে ভেতরে একটা ভয় অনুভব করলাম, এবং সেই সাথে শিরা দ্বারা দিয়ে একটা ঠান্ডা ঘামের রেখা অনুভব করলাম। কি করব? মসজিদ থেকে বেরিয়ে পড়বো না বসে থাকবো? অনেকক্ষণ পর্যন্ত এই ভেবে ভয়ে চুপুথুপু হয়ে বসে থাকার পর মুয়াজ্জিন আসলো এবং ফজরের আজান দিতে বলল, এবং ফজরের আজান দিল। আরেকদিন রাতে নামাজের সময় আমি জায়নামাজে সিজদায় আছি। ঠিক তখনই কে যেন জায়নামাজ সহ আমাকে টেনে পেছনে নিয়ে গেল। আমি সেই দিনও প্রচন্ড ভয় পেয়ে গেলাম, কিন্তু কাউকেই এগুলো বলতে পারলাম না। এই ঘটনাগুলো রমজানের মাঝে ঘটেছিল আমার সাথে, কিন্তু সব থেকে মারাত্মক ঘটনাটি ঘটে ঈদের 3 দিন পরে। সেদিন আমার বাসায় কেউ ছিল না। আমার স্ত্রী ও কন্যা তারা তাদের নানার বাড়িতে বেড়াতে গেছে, আর আমার আব্বা ও আম্মা কোথায় যেন বেড়াতে গিয়েছিলেন। সেদিন বাড়িতে আমি একাই ছিলাম। আমি প্রতিদিনের মতো বাসায় রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমাতে যাই। সময়টা ঠিক কত বলতে পারবো না। হঠাৎ কেন যেন ঘুমটা ভেঙে গেল। কি কারণে ঘুমটা ভেঙে গেল তার কারণটা খুঁজতে গিয়ে দেখলাম আমি একটা ঘুটঘুটে অন্ধকার জায়গায় শুয়ে আছি, খালি মাটিতে। মাটির ঠান্ডায় আমার ঘুম ভেঙে গেছে, এবং সেই সাথে খুবই পচা বিশ্রী একটা গন্ধ আমার নাকে এসে লাগছে। অনেক চেষ্টা করেও আমি মনে করতে পারছিলাম না আসলে আমি কোথায় শুয়ে আছি। আমি তো বাসায় সুন্দর বিছানায় ঘুমিয়েছিলাম, তবে এই মাটিতে কেন, কেমন করে এখানে আসলাম ইত্যাদি টাইপের প্রশ্ন মাথায় আসছে, আর আমার হৃৎপিণ্ডটা ভয়ে দেহ থেকে বেরিয়ে আসার মতো অবস্থা। আমি অন্ধকারে আস্তে আস্তে উঠে বসি, চারপাশে হাত দিয়ে বোঝার চেষ্টা করি এটা কোন জায়গা। হাত রাতে আমি বুঝতে পারলাম যে আমার চারপাশে মাটির দেয়াল, এবং আমার শরীর থেকে 4-5 ইঞ্চি দূরে সবই মাটির দেয়াল। ভয় কাকে বলে? জীবনে এরকম ভয় আমি আর কোনোদিন পাইনি। যখন আমি বুঝতে পারলাম এটা একটা পুরনো কবর যেখানে আমি শুয়ে আছি। একে তো রাত, তারপরে আবার ঘন কালো অন্ধকার। কোনো লোকালয়ের শব্দ কানে আসছে না, শুধু ঝিঁঝি পোকার শব্দ কানে আসছে। প্রচন্ড ভয়ে আমার হাত পা কেমন অসাড় হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমার বুকের মাঝে হৃৎপিণ্ডটা হাতুড়ি বেটার মতো শব্দ করে বাড়ি মারছিল, নিজের অজান্তেই মুখ দিয়ে বো বো আওয়াজ হচ্ছিল। ঠিক সেই সময় আমার মাথা কাজ করছিল না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমন যেন আমার সাথে বিরোধিতা করতে লাগলো, কেমন যেন নড়াচড়া করতে পারছিলাম না। প্যারালাইসিসের রোগী যদি যেরকম হয়, আমি তো মনে করেছিলাম যে আমি মারা যাচ্ছি। আর আমার প্রিয় স্বজনদের কথা, মা বাবা স্ত্রী কন্যা সবার মুখ আমি আর কোনোদিন দেখতে পারবো না। কোনোদিন সেই সুন্দর আকাশ, সুন্দর পৃথিবী, নদী, পাহাড় দেখতে পাবো না। হয়তো কোনোদিন আমাকে আর কেউ বাবা বলে ডাকবে না, ইত্যাদি চিন্তা করতে করতেই আমার আর কিছু মনে নেই। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম বলতে পারবো না। শুধু কানে আজানের শব্দ, এবং আমি জেগে উঠি এবং আস্তে আস্তে চোখ মেলে তাকাই। দেখতে পাই একটু একটু করে দিনের আলো কবরের ভেতরে প্রবেশ করছে। শরীরটা এমন ভার হয়ে আছে, নাড়াতে চেষ্টা করেও পারছি না। মনে মনে আল্লাহর নাম নিয়ে প্রচন্ড ইচ্ছে শক্তি দিয়ে কবর থেকে উঠে আসার চেষ্টা করলাম। দেখি অটোমেটিক আমার শক্তি আমার হাতে পায়ে চলে এসেছে। কবর থেকে ধুরমুর করে লাফিয়ে উপরে উঠে আসি। কবর থেকে যখন উঠি তখন দেখি মাথার উপরে সূর্য, অর্থাৎ দুপুর। তার মানে জোহরের নামাজের আজান শুনে আমার জ্ঞান ফিরেছিল। এত সময় আমি এই কবরেই শুয়েছিলাম, ভাবতেই অবাক লাগছিল। আসলে আমি জীবিত না মৃত? যাক, কোন রকম ভাবে সে কবরস্থান থেকে বেরিয়ে কবরস্থানের মসজিদে আসি এবং আবার জ্ঞান হারাই। তারপর যখন জ্ঞান ফিরল তখন নিজেকে বাড়িতে আবিষ্কার করি। তারপর বাড়িতে এক হুজুর এনে আমায় দেখানো হলো। তিনি বেশ কিছু নিয়ম কানুন ও তাবিজ দিলেন। ইনশাল্লাহ এখন পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি। একটা বিষয় ভাবতে অবাক লাগে, তা হলো আমার বাসা থেকে কবরস্থানটি প্রায় 7-8 কিলোমিটার দূরে। কিন্তু কিভাবে, কখন, কেমন করে আমি সেখানে একটি কবরের মধ্যে শুয়ে থাকলাম?